ওয়েলকাম টু ইউনিক টিচার্স। পিএসসির সিলেবাস ধরে ধারাবাহিক এমসিকিউ আলোচনার অর্থাৎ জিওগ্রাফির পিএসসির সিলেবাস ধরে অ্যাসিস্ট্যান্ট টিচারের ধারাবাহিক এমসিকিউ আলোচনা হচ্ছে। আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ। এবং ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে আজকে মোট 20টা প্রশ্ন আলোচনা হবে এবং 20টা প্রশ্নের সাথে আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা হবে। এই 20টা প্রশ্ন করলে এবং আনুষঙ্গিক আলোচনাগুলো শুনলে ইন্টেরিয়র অফ দ্য আর্থের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে সাথে অনেক অজানা ইনফরমেশন জানা যাবে। এই প্রশ্নগুলো শুধুমাত্র পিএসসির জন্যই কাজে লাগবে তা নয়, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে সাথে এগুলো নেট, শেড এবং এনভিএস, কেভিএস সমস্ত এবং এসএলএসটি সব পরীক্ষার জন্যই এগুলো ফ্রুটফুল হবে বলে আশা রাখি এবং শেষ পর্যন্ত যারা ক্লাসটা করবে তারা বুঝতে পারবে। চলো আমরা কোশ্চেনে আলোচনাতে চলে যাই। প্রথম প্রশ্ন, হাউ লং ডাজ ইট টেক আ পি ওয়েভ টু ট্রাভেল থ্রু দ্য আর্থ? পৃথিবীর মধ্য দিয়ে পি ওয়েভ ট্রাভেল করতে কত সময় নেয়? ধরো এটা এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আর্থ ক্রাস্ট, এটা হচ্ছে ক্রাস্ট আর নিচেরটা হচ্ছে কোর। এটা হচ্ছে কোর। এই ক্রাস্ট থেকে কোরে অর্থাৎ ক্রাস্ট থেকে পি ওয়েভ পাঠানো হলো, এখান থেকে পি ওয়েভ পাঠানো হলো, কোরে পাঠানো হলো। এই কোরে পৌঁছাতে কত সময় লাগে? কোরে পৌঁছাতে সময় লাগে 20 মিনিটস। তাহলে পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড? আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড হয় সেই আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা আর্থের ভূ অভ্যন্তরের কোন অংশে জেনারেট হয়? ইন দ্য ক্রাস্ট, ইন দ্য ম্যান্টেল, ইন দ্য আউটার কোর, ইন দ্য ইনার কোর। ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় জেনারেট হয় আউটার কোরে। আউটার কোরটাকে আমরা একটু দেখে নিই, তারপরে আউটার কোর সম্পর্কে কিছু তথ্য জেনে নিয়ে তারপরে পরের অংশে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে। এই পৃথিবীর অভ্যন্তরভাগ যদি আমরা দেখি, গড়ে 35 কিলোমিটার পর্যন্ত অংশকে আমরা বলি 35 কিলোমিটার অংশকে আমরা বলি এভারেজে 0 to 35, সেটাকে আমরা বলি ক্রাস্ট। কিন্তু ক্রাস্টের বিস্তার শুধুমাত্র কি 35 কিলোমিটার? না, ক্রাস্টের বিস্তার সব জায়গায় সমান নয়। যেমন অসেনিক ক্রাস্টে বা অসেনিক পার্টে ক্রাস্টের বিস্তার কম, 8 কিলোমিটার হতে পারে, কিন্তু মাউন্টেন এরিয়াতে ক্রাস্টের বিস্তার অনেক বেশি। হিমালয়ান এরিয়াগুলোতে কিছু কিছু ক্ষেত্রে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তার দেখতে পাওয়া যায়। তারপরে 35, তাহলে এভারেজ 35 হলো, 35 থেকে 2900 কিলোমিটার অর্থাৎ 2900 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটাকে আমরা বলি ম্যান্টেল। এই ম্যান্টেলের দুটো ভাগ, সেগুলো পরে আলোচনার বিষয়। এবং 5155 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আপার কোর, আর 5155 থেকে 6371 কিলোমিটার পর্যন্তকে বলা হয় লোয়ার কোর, ইনার কোর। তো এই যে আউটার কোর, এই আউটার কোরটাতে কি তৈরি হয়? আউটার কোরটাতে, এই আউটার কোরটাতে অ্যাকচুয়ালি তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। এবং আউটার কোরের আরো কতগুলো বৈশিষ্ট্য এখানে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড যেমন হলো FIL, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড হলো, তার সাথে এখানে এই অংশটা হচ্ছে লিকুইড। আউটার কোরটা কি অবস্থায় আছে? লিকুইড অবস্থায় আছে। আউটার কোরের মধ্যে কখনো এস ওয়েভ প্রবেশ করতে পারে না। এই আউটার কোরের মধ্যেই আমাদের যে ছায়া অঞ্চল বা শ্যাডো জোন তৈরি হয়। শ্যাডো জোনটা কিসের তৈরি হয়? পি এবং পি ওয়েভের আলাদা শ্যাডো জোন তৈরি হয়, এস ওয়েভের আলাদা শ্যাডো জোন তৈরি হয় এবং পি প্লাস এস ওয়েভেরও শ্যাডো জোন তৈরি হয়। পি ওয়েভের শ্যাডো জোন হচ্ছে গড়ে 80 কিলোমিটার, এস ওয়েভের শ্যাডো জোন হচ্ছে গড়ে 174 ডিগ্রি কিলোমিটার নয় ডিগ্রি। এবং পি এবং এস ওয়েভের দুটোর একসাথে শ্যাডো জোন করবো এভারেজে 80 ডিগ্রি ধরবো আমরা। কারণ কি? কারণ হচ্ছে 104 ডিগ্রি থেকে শুরু হয়, 104 থেকে 180 ডিগ্রি পর্যন্ত থাকে এস ওয়েভের শ্যাডো জোন এবং 104 ডিগ্রি থেকে 144 ডিগ্রি পর্যন্ত থাকে পি ওয়েভের শ্যাডো জোন। এবার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কোনো বইয়ে 103 থেকে 143 আছে, কোনো বইয়ে 105 থেকে 145 ডিগ্রি আছে। তো আমরা
যেটা নেব সেটা হচ্ছে এনসিইআরটি নেব, 104 টু 144 আমরা মনে রাখবো। এবং এই পি ওয়েভের শ্যাডোজনটাই হচ্ছে বোথ ওয়েভের শ্যাডোজন। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। আর্থকুইক বলে একটা ফুল ক্লাস দেখবে আপলোড করা আছে, যারা দেখোনি এখনো তারা ওই ক্লাসটা দেখে নিলে এইগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস, বিশেষ করে ওয়েভগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমাদের এই চ্যানেলেই আছে। এবং হ্যাঁ, এই মুহূর্তে আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, আমাদের ডিটেলস ক্লাসও শুরু হয়েছে, পিএসসির ফোকাস ব্যাচ এই মুহূর্তে চলছে। যারা আমাদের ক্লাসে আমাদের কোনো অল্প ফিজের মধ্যে ক্লাসটা করানো হচ্ছে, খুব কম্প্যাক্ট ক্লাস করানো হচ্ছে, এবং যেগুলো শুধু পিএসসি নয়, পিএসসির সঙ্গে এসএলএসটি, নেট, সেট ও অন্যান্য বিষয়, যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এনভিএস, নবোদয় বিদ্যালয়, সমস্ত পরীক্ষার জন্যই উপযোগী হবে। কম্প্যাক্ট নোটস সহ ইংলিশে, শুধু পিএসসিকে ফোকাস রেখে করা হচ্ছে, বাকি পরীক্ষাগুলোই কাজে লাগবে। তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন করো, খুব কম্প্যাক্ট ওয়েতে ক্লাস হচ্ছে। আমাদের ফিজ মাত্র 400 টাকা মান্থলি, কোনো অ্যাডমিশন ফিজ নেই। চলো নেক্সট, এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কোন স্টেটমেন্টটি ট্রু, সঠিক? দেখো ফার্স্ট কি বলা হয়েছে, ফার্স্ট স্টেটমেন্ট কি আছে, দ্য আর্থস ম্যাগনেটিক পোলস আর অ্যালাইন্ড উইথ দ্য আর্থস রোটেশন এক্সিস। আর্থের যে একটা রোটেশন এক্সিস আছে, অর্থাৎ একটা ঘূর্ণনের যে অক্ষ আছে, সেই ঘূর্ণন অক্ষর সাথে ম্যাগনেটিক পোলটা সমান্তরালভাবে অবস্থিত, অ্যালাইন্ড করে অবস্থিত। কিন্তু এটা না, ভুল, অ্যালাইন করে অবস্থিত নয়। The Earth's magnetic poles are inclined approximately 11 degree from the Earth's rotation axis. আর্থের রোটেশন এক্সিসের সাথে এই ম্যাগনেটিক পোলের একটা ইনক্লাইন আছে, বেঁকে অবস্থান করছে। কত ডিগ্রি বেঁকে অবস্থান? 11 ডিগ্রি বেঁকে অবস্থান। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যালাইন অবস্থান নয়, এটা হচ্ছে 11 ডিগ্রি বেঁকে অবস্থান করছে, এবং এই স্টেটমেন্টটাই হবে ট্রু। তাই আমাদের বাকি স্টেটমেন্টগুলো পড়ার দরকার নেই। এখানে 45 ডিগ্রি বলেছে, ঠিক আছে, 45 ডিগ্রি তো হবে না, তো এটা হবে 11 ডিগ্রি। এটা মনে রাখতে হবে যে আর্থের রোটেশনাল এক্সিসের সাথে ম্যাগনেটিক পোল সবসময় 11 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, মানে 11 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, ইনক্লাইন অ্যাপ্রক্সিমেটলি 11 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, permanent magnetism acquired by mineral in igneous rocks during crystallization is called dash magnetization। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যখন ইগনিয়াস রকগুলো ক্রিস্টালাইজেশন হয় এবং সেই সময় একটা পার্মানেন্ট ম্যাগনেটিজম হয়। পার্মানেন্ট ম্যাগনেটিজম মানে কি? মানে চিরস্থায়ী চুম্বকত্ব প্রাপ্ত হয়। এই চিরস্থায়ী চুম্বকত্ব প্রাপ্তকে বলা হয়, কি বলা হয়, মানে যখন ইগনিয়াস রকগুলো ক্রিস্টালাইজেশন হয়, জমাটবদ্ধ হয়, তখন সেগুলোর মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেটিজম হয়, অর্থাৎ পার্মানেন্ট চুম্বকত্ব প্রাপ্তি লাভ করে। সেইটাকে বলা হয় থার্মোরেমানেন্ট ম্যাগনেটিজম। এই থার্মোরেমানেন্ট ম্যাগনেটিজম বলা হয় কোনটাকে? যখন শিলাগুলো ঠান্ডা হয়, অর্থাৎ ম্যাগমা যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে ক্রিস্টালাইন হয়ে একদম পাকাপাকিভাবে চুম্বকত্ব প্রাপ্ত লাভ করে, সেটাকে বলা হয় থার্মোরেমানেন্ট ম্যাগনেটিজম। এটাকে কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিস্ট মোস্ট অ্যাকিউরেটলি ডেসক্রাইব ওশেনিক ক্রাস্ট? ওশেনিক ক্রাস্টটাকে নিচের কোনটি সঠিকভাবে বর্ণনা করেছে? দেখো ওশেনিক ক্রাস্ট কেমন হয়? ব্যাসাল্টিক, ডেনসিটি 3 গ্রাম সেন্টিমিটার কিউব, গ্রানাইটিক ডেনসিটি 3 গ্রাম সেন্টিমিটার কিউব, কোয়ার্টজ অ্যারেনাইটস ডেনসিটি 2.6 গ্রাম সেন্টিমিটার কিউব, ব্যাসাল্টিক ডেনসিটি 2.6 গ্রাম সেন্টিমিটার কিউব। আমরা জানি যে ওশেনিক ক্রাস্ট কি দিয়ে গঠিত? ব্যাসাল্ট দিয়ে গঠিত, এবং কন্টিনেন্টাল ক্রাস্ট হচ্ছে গ্রানাইট দিয়ে গঠিত। তো এখানে ব্যাসাল্ট, এবং আমরা জানি ওশেনিক ক্রাস্ট পৃথিবীর ক্রাস্টের গড় গভীরতা কত? গড় গভীরতা আমরা সাধারণত জেনে থাকি যে 2.7 থেকে 2.7 টু 3 পর্যন্ত হয়।
এবং কিছু কিছু ক্ষেত্রে 3.3ও হয়ে থাকে। তো 3 পর্যন্ত আমরা গড় ধরে থাকি এবং ওশেনিক ক্রাস্টের গড় গভীরতা হয় 3 গ্রাম সেন্টিমিটার কিউব এবং এখানে কি দিয়ে গঠিত হয়? ব্যাসাল্টিক লাভা দিয়ে গঠিত হয়। তাই আমরা উত্তর নিয়ে নেব এ। ব্যাসাল্টিক লাভা হয় এবং ডেনসিটি অফ কত হয়? 3.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পরের প্রশ্ন, দ্য মোহ সেপারেটস। মোহ কি? মোহর ভিসিক ডিসকন্টিনিউটিটাকে আমরা মোহ বলি। তো মোহর ভিসিক ডিসকন্টিনিউটি কোন কোন দুটো স্তরকে আলাদা করেছে? আউটার কোর ফ্রম দ্য ইনার কোর? না। দ্য লিথোস্ফিয়ার ফ্রম দ্য অ্যাস্থনোস্ফিয়ার? না। দ্য অ্যাস্থনোস্ফিয়ার ফ্রম দ্য মেসোস্ফিয়ার? নো। উত্তর হবে দ্য ক্রাস্ট ফ্রম দ্য ম্যান্টেল। ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যবর্তী যে স্তর সেটাকে আমরা বলি মোহর ভিসিক ডিসকন্টিনিউটি। আমরা ডিসকন্টিনিউটিগুলো একটু দেখে নেব ছবি সহ। চলো দেখো এখানে এই ট্রানজিশনাল জোন বা ডিসকন্টিনিউটিগুলোকে দেখানো হয়েছে। কি কি দেখানো হয়েছে? প্রথমে ডায়াগ্রামটা দেখো। সিসমিক ডিসকন্টিনিউটি, কনরাড ডিসকন্টিনিউটি। কনরাড ডিসকন্টিনিউটি কোন দুটো অংশকে আলাদা করেছে? শিয়াল এবং সীমার মধ্যে, শিয়াল ও সীমার মধ্যে, শিয়াল ও যে বিযুক্তি রেখাটি আছে, যে ডিসকন্টিনিউটিটা আছে সেটাকে আমরা বলি কনরাড ডিসকন্টিনিউটি বিটুইন আপার অ্যান্ড লোয়ার ক্রাস্ট। শিয়াল এবং সীমা, শিয়ালটাকে আপার ক্রাস্ট বলা হয় এবং সীমাটাকে লোয়ার ক্রাস্ট বলা হয়। এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী কনরাড। দেখো কনরাডের নাম অনুসারে আমরা সেটাকে কনরাড ডিসকন্টিনিউটি বলে থাকি এবং কত সালে আবিষ্কার করা হয়েছিল? এটা আবিষ্কার করা হয়েছিল 1925 সালে। এরপরে আসি মোহর ভিসিক ডিসকন্টিনিউটি। এই মোহর ভিসিক ডিসকন্টিনিউটি ট্রানজিশন জোন বিটুইন দ্য ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল। ম্যান্টেল এবং ক্রাস্টের ট্রানজিশনাল জোন, আর সেটাকে বলা হয় মোহর ভিসিক ডিসকন্টিনিউটি। অর্থাৎ ম্যান্টেল এবং ক্রাস্ট যেখান থেকে আলাদা হয়েছে সেটাকে মোহর ভিসিক ডিসকন্টিনিউটি বলে থাকি এবং এটা আবিষ্কার করেছিলেন মোহর ভিসিক নামক একজন বিজ্ঞানী। তার নাম অনুসারে এটাকে মোহর ভিসিক ডিসকন্টিনিউটি বলা হয়। কত সালে আবিষ্কার করা হয়? 1909 সালে আবিষ্কার করা হয়। এরপরে আসি রেপটি ডিসকন্টিনিউটি। এই রেপটি ডিসকন্টিনিউটি কোন দুটো স্থানকে আলাদা করেছে? রেপটি ডিসকন্টিনিউটি আলাদা করেছে আউটার ম্যান্টেল এবং ইনার ম্যান্টেল। মানে ম্যান্টেলের আমরা দুটো ভাগ জানি, একটা হচ্ছে আউটার ম্যান্টেল, অপরটা হচ্ছে ইনার ম্যান্টেল। আউটার ম্যান্টেলটাকে আমরা কি বলি? আউটার ম্যান্টেলটাকে আমরা বলি ক্রোফেসিমা, ক্রোফেসিমা এবং ইনার ম্যান্টেলটাকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি নিফেসিমা, নিফেসিমা। ক্রোফেসিমা কেন বলি? কারণ ক্রোমিয়াম দিয়ে গঠিত, ওই জন্য সি আর ও প্রোফে হয়েছে, ক্রোমিয়ামের সি আর ও হয়েছে। ফেরাস অর্থাৎ লোহা দিয়ে গঠিত, ফেরাসের এফি নেওয়া হয়েছে। সিলিকন অর্থাৎ এসআই নেওয়া হয়েছে এবং ম্যাগনেসিয়ামের এমএ নেওয়া হয়েছে, দিয়ে সেটাকে বলি ক্রোফেসিমা। তাই আউটার ম্যান্টেলটাকে ক্রোফেসিমা বলা হয়। আর ইনার ম্যান্টেলটা কি দিয়ে গঠিত? নিকেল, ফেরাস, সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম। ওই জন্যই সেটাকে আমরা বলে থাকি নিফেসিমা। তো ক্রোফেসিমা এবং নিফেসিমার মধ্যবর্তী স্তরটাকে বলা হয় রেপটি ডিসকন্টিনিউটি। এরপরে আসি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এই গুটেনবার্গ ডিসকন্টিনিউটিটা পৃথক করেছে ম্যান্টেল এবং কোর, আউটার কোর বা ম্যান্টেল এবং কোরও আমরা বলতে পারি। তাহলে ট্রানজিশনাল জোন বিটুইন ম্যান্টেল অ্যান্ড কোর, ম্যান্টেল এবং কোরের মধ্যবর্তী যে জোন সেটাকে আমরা বলে থাকি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। 1912 সালে এই ডিসকন্টিনিউটিটা আবিষ্কার করা হয়। এরপরে আসি লেহমান ডিসকন্টিনিউটি। লেহমান ডিসকন্টিনিউটিটা ট্রানজিশনাল জোন বিটুইন আউটার কোর অ্যান্ড ইনার কোর। আউটার কোর এবং ইনার কোরের মধ্যবর্তী যে ট্রানজিশনাল জোন সেটাকে লেহমান ডিসকন্টিনিউটি বলা হয়ে থাকে। 1936 সালে বিজ্ঞানী লেহমান এটা আবিষ্কার করেছিল, আমরা ডায়াগ্রামেও দেখে নিতে পারি। অবশ্যই তোমরা ডায়াগ্রামগুলো একবার দেখে নেবে আর তারপরে তোমরা এইগুলো মনে রাখবে। অবশ্যই সালগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা কথা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, লাইক কমেন্ট অবশ্যই করবে। ধারাবাহিকভাবে আলোচনা করার উৎসাহ পাবো। আর এটা আমি বলেছি তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে পিএসসি যত টপিক আছে সমস্তটাই আলোচনা করব এরকম এমসিকিউ। তোমাদের কেমন লাগছে, ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের ইউনিক টিচার্সের অনলাইন ব্যাচ চলছে,
অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে কল করবে এবং আমাদের কম্প্যাক্ট ওয়েতে ক্লাস চলছে। সমস্ত ক্লাস শেষে নোট পত্র প্রোভাইড করা হয় এবং ডিটেলস ক্লাস করানো হয় উইথ ডায়াগ্রাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দ্বারা ক্লাস করানো হয় এবং অবশ্যই খুব কম্প্যাক্ট ওয়েতে ক্লাস হয়। যারা ক্লাস করছে তাদের অবশ্যই ফিডব্যাক আমাদেরকে আপ্লুত করে সবসময়। তো তোমরা যারা ক্লাস করতে চাও আমাদের কোনো অ্যাডমিশন ফিজ নেই, খুব কম ফিজে ক্লাসটি করানো হয়। তো ডিটেলস জানার জন্য অবশ্যই এই নাম্বারে ফোন বা মেসেজ করে নিতে পারো। পরের প্রশ্ন, which one of the following term association is false? কোন টার্মটি ভুল, ফলস বলেছে? অ্যাস্থনোস্ফিয়ার, প্লাস্টিক বিহেভিয়ার। অ্যাস্থনোস্ফিয়ারে প্লাস্টিক বিহেভিয়ার করে। দেখো অ্যাস্থনোস্ফিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যাস্থনোস্ফিয়ারের গভীরতা কত দূর পর্যন্ত? গড় গভীরতা হচ্ছে 250 কিলোমিটার পর্যন্ত। অ্যাস্থনোস্ফিয়ার গঠিত হয়েছে ক্রাস্ট এবং আপার ম্যান্টেল নিয়ে। অ্যাস্থনোস্ফিয়ার কী নিয়ে গঠিত হয়েছে? ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেল নিয়ে অ্যাস্থনোস্ফিয়ার গঠিত। অ্যাস্থনোস্ফিয়ার থেকে কিন্তু বহুবার কোশ্চেন আসে, নেটেও কোশ্চেন এসেছে বহুবার। তাহলে ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেল নিয়ে গঠিত হয়েছে। এই অংশটা হচ্ছে কিছুটা সান্দ্র প্রকৃতির, ঠিক আছে? এটা এলাস্টিক বিহেভিয়ার অবশ্যই এর দেখতে পাওয়া যায় এবং এখানে বিভিন্ন রকম এন্ডোজেনেটিক যে সমস্ত প্রসেসগুলো হয়, এন্ডোজেনেটিক প্রসেস, এই এন্ডোজেনেটিক প্রসেসগুলো সমস্তটা হয়ে থাকে কোথায়? এই অ্যাস্থনোস্ফিয়ারে হয়ে থাকে। অর্থাৎ ভূ অভ্যন্তরীণ যে গোলযোগগুলো সৃষ্টি হয়, যেমন পাত সঞ্চালন, কনভেকশন কারেন্ট, তারপরে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, আইসোস্ট্যাটিক ইমব্যালেন্স, সমস্তগুলো ঘটে থাকে অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে এবং অ্যাস্থনোস্ফিয়ার থেকে যত ভূ অভ্যন্তরীণ গোলযোগগুলো সৃষ্টি হয়ে আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এই অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে সবথেকে একটা উইকার জোন, ঠিক আছে? এবং এর বিহেভিয়ার অবশ্যই প্লাস্টিক, অতএব এটা আমাদের কিন্তু ফলস নয়, সঠিক। নেক্সট কি? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারটা কি? কিরকম একটা রিজিড সলিড মাস। অবশ্যই লিথোস্ফিয়ারটা হচ্ছে একটা রিজিড বা সলিড মাস। এই লিথোস্ফিয়ারের বিস্তার কতটা? 10 কিলোমিটার থেকে শুরু হয় এবং সময় ক্ষেত্রে 200 কিলোমিটার পর্যন্ত যায়। সব জায়গায় লিথোস্ফিয়ারের বিস্তার সমান নয়। কোনো কোনো জায়গায় 10 কিলোমিটার, তো কোনো কোনো জায়গায় 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে বা ওশেনিক এরিয়াগুলোতে 10 কিলোমিটার হতে পারে বা বসে যাওয়া নিম্নভূমিগুলোতে 10 কিলোমিটার হয়, কিন্তু মাউন্টেনিয়াস এরিয়াগুলোতে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং লিথোস্ফিয়ারটা হচ্ছে একটা সলিড মাস। এই সলিড মাসগুলোকে নিয়েই অ্যাকচুয়ালি পাত তৈরি হয়েছে। আমরা যে প্লেট কথাটা ইউজ করি, প্লেটটা তো অন্য কিছু নয়, এই লিথোস্ফেরিক সলিড মাসগুলোকেই আমরা প্লেট বলে থাকি। আমাদের পৃথিবীতে কতগুলো মোট টোটাল প্লেট আছে? 35টি প্লেট আছে। এই 35 এর মধ্যে 7টি হচ্ছে মেজর প্লেট, 8টি হচ্ছে মিডিয়াম প্লেট এবং 20টি হচ্ছে মাইনর প্লেট। দিয়ে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 35। এই 35 প্লেট নিয়ে প্লেটগুলো গঠিত। এরপরে আমরা দেখি আউটার কোর। আউটার কোরটা হচ্ছে রিজিড সলিড বলেছে। না, আউটার কোরটা কখনোই রিজিড সলিড নয়। আউটার কোরটা সবসময় হচ্ছে লিকুইড, ঠিক আছে? এর মধ্য দিয়ে কোনো এস ওয়েভ প্রবেশ করতে পারে না। পি ওয়েভের গতি এর মধ্যে স্লো হয়ে যায়। তো এইটাই হচ্ছে আমাদের ভুল ব্যাখ্যা করা আছে। অতএব আমাদের যেহেতু ফলস চেয়েছে, উত্তর হয়ে যাবে সি। কন্টিনেন্টাল ক্রাস্ট হচ্ছে রিজিড সলিড, এসব অবশ্যই সঠিক। পরের প্রশ্ন, হোয়াট রিজন অফ দ্য আর্থ টেক্স আপ দ্য গ্রেটেস্ট ভলিউম? আর্থের কোন রিজনটা, অর্থাৎ আর্থের ইন্টেরিয়রের কোন রিজনটা হচ্ছে গ্রেটার ভলিউম? দেখো তোমরা সবাই জানো, তবু আমি আর একবার একটা ডায়াগ্রাম করে দিচ্ছি। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওই জন্যই আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব, জানা জিনিসগুলোকেও আমরা বারে বারে মনে করার চেষ্টা করব, দেন পরীক্ষার খাতায় আমরা সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারবো। আমরা যদি সমগ্র পৃথিবীকে আলাদা আলাদা ভাগে আমরা জানি ভাগ করতে পারি, এইটা উপরের অংশটা কি কথা, 0 থেকে 35 কিলোমিটার পর্যন্তকে আমরা কি বলি? ক্রাস্ট বলে থাকি। এটা হচ্ছে ক্রাস্ট। নিচের অংশটাকে কি বলে থাকি? 35 থেকে 2900 পর্যন্তকে আমরা কি বলি? কিলোমিটারটাকে আমরা কি বলি? এটাকে আমরা ম্যান্টেল বলে থাকি এবং অবশ্যই নিচের অংশটাকে বলা হয় 6371 কিলোমিটার অংশকে বলা হয় কোর।
এটাকে আমরা কোর বলে থাকি। দেখো আমরা যদি শুধু এই ছবিটাকেই লক্ষ্য করি তাহলে দেখব এই ম্যান্টেলের কিন্তু ভলিউমটা কিন্তু গ্রেটার, অর্থাৎ ম্যান্টেলের ভলিউমটা বড়, আর ম্যান্টেলের মাসও কিন্তু সব থেকে বেশি আছে। তাই পার্সেন্টেজ অফ ভলিউম অ্যান্ড পার্সেন্টেজ অফ মাস ইজ গ্রেটার ইন ম্যান্টেল। ম্যান্টেলের মধ্যে সবসময় মাসের পার্সেন্টেজ এবং ভলিউমের পার্সেন্টেজ সবসময় বেশি। সমস্ত যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই সমস্ত স্তরগুলোর মধ্যে ম্যান্টেলে বেশি। তা উত্তর অবশ্যই আমাদের হয়ে যাবে দ্য ম্যান্টেল। পরের প্রশ্ন, অ্যান অফিওলাইট মে নট ইনক্লুড আ পিস অফ, নট ইনক্লুড বলেছে, যেটা অফিওলাইটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তা প্রথমে আমাদেরকে জানতে হবে অফিওলাইটটা কি। অ্যান্ড অফিওলাইট হচ্ছে একটা ডিস্টিংটিভ জিওলজিক্যাল ফরমেশন, এক ধরনের জিওলজিক্যাল ফরমেশন যেটা কোথায় কম্পোজড হয়, আর্থ ওশেনিক ক্রাস্টে, আর্থের ওশেনিক ক্রাস্টে হয় এবং আপার ম্যান্টেলে দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান অফিওলাইট কোথায় দেখতে পাওয়া যায়? ওশেনিক ক্রাস্টে দেখতে পাওয়া যায় এবং ম্যান্টেলে তৈরি হয়। তাই আমরা কখনোই বলতে, তাহলে কোথায় তৈরি হয় না এখান থেকে যে আমাদের তিনটে অপশন আছে, দেখো ওশেনিক ক্রাস্টে তো তৈরি হয় বললাম, আপার ম্যান্টেলে তৈরি হয়, আর মোহ তো আপার ম্যান্টেল এবং ওশেনিক ক্রাস্টের মাঝে অবশ্যই মোহ আছে, তাই মোহতেও তৈরি হবে। তাহলে কোথায় হয়নি? কন্টিনেন্টাল ক্রাস্টে হয় না। আমাদের উত্তর হয়ে যাবে কন্টিনেন্টাল ক্রাস্ট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন্স কনজিস্ট প্রাইমারিলি অফ অলিভিন অ্যান্ড পাইরক্সিন? এই অলিভিন এবং পাইরক্সিন কোন রিজিয়নে দেখা যায়? অলিভিন দেখতে পাওয়া যায় এবং পাইরক্সিন দেখতে পাওয়া যায় কোন রিজিয়নে? কোন রিজিয়নে? কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে? না। আচ্ছা, তোমরা কি জানো কোন উপাদানগুলি কোন লেয়ারের মধ্যে থাকে? যারা জানো অবশ্যই তারা কমেন্ট করবে। যদি না জানো তাহলেও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ডিটেলস আলোচনা করে দেওয়ার জন্য। তাহলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমি দেখতে পাচ্ছি না তোমাদের, আমি অনেকেই দেখতে, ভিউ হচ্ছে অনেক, কিন্তু তোমরা লাইক কমেন্ট তোমাদের আমি দেখতে পাচ্ছি না, যেগুলি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে। আশা করি তোমরা লাইক কমেন্ট করবে, যেগুলি আমাকে যেটা আমাকে উৎসাহিত করবে আরও ভিডিও বানানোর জন্য এবং আরও ডিটেলস ডিসকাশনের জন্য। আর তোমাদেরকে আগেই বলা হয়েছে আমাদের ক্লাস চলছে, কম্প্যাক্ট ক্লাস চলছে খুব কম ফিজের মধ্যে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নম্বরে একটা SMS করবে হোয়াটসঅ্যাপে, অথবা ফোন করে নিতে পারবে এবং আমাদের ডিটেলস প্রোভাইড করা হবে। সেখানে ডিটেলস ক্লাস হচ্ছে, আলোচনা হচ্ছে, পরীক্ষা হচ্ছে এবং বিভিন্ন কনফিউশন নিয়েও ডিসকাশন হচ্ছে। তো তোমাদের যা কিছু প্রয়োজন আমাদের এই নাম্বারে ফোন করে নিতে পারো। তাহলে কি অলিভিন অ্যান্ড পাইরক্সিন কোথায় কোন স্তরে দেখতে পাওয়া যায়? অলিভিন এবং পাইরক্সিন আমরা দেখতে পাই সাধারণত আপার ম্যান্টেলে। তাহলে আমরা কি দেখব? আপার ম্যান্টেল বা যদি আপার ম্যান্টেল না থেকে যদি ম্যান্টেল থাকতো তাও কিন্তু ম্যান্টেলটা হতো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ফলস? কোন স্টেটমেন্টটি ফলস, সঠিক নয়? দেখো, দ্য অ্যাস্থনোস্ফিয়ার লাই বিনিথ দ্য লিথোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ারটা লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত। অবশ্যই এটা সঠিক। অ্যাস্থনোস্ফিয়ার সবসময় লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত। লিথোস্ফিয়ার হচ্ছে অপরের পার্ট এবং অ্যাস্থনোস্ফিয়ার অবশ্যই নিচের পার্ট। লিথোস্ফিয়ারটা হচ্ছে একটা রিজিড মাস, আর অ্যাস্থনোস্ফিয়ারটা কিছুটা সান্দ্র প্রকৃতির হয়, অর্ধগলিত মাস। লিথোস্ফিয়ারটা রিজিড অংশ, সেখানে ভূমিরূপের পরিবর্তন হয়, আর অ্যাস্থনোস্ফিয়ারে ভূমিরূপ পরিবর্তনের জন্য যে অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন সেগুলো সমস্ত অ্যাস্থনোস্ফিয়ারে হয়। ভূমিকম্প থেকে, অগ্ন্যুৎপাত থেকে শুরু করে আরও যেগুলো আছে, আইসোস্ট্যাটিক ইমব্যালেন্স থেকে শুরু করে সবগুলোই। দ্য অ্যাস্থনোস্ফিয়ার ইজ স্ট্রঙ্গার দ্যান দি লিথোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে লিথোস্ফিয়ার থেকে স্ট্রঙ্গার। না, এটা কখনোই হতে পারে না। কারণ কি? অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে সবসময় উইকার সেকশন বা উইকার জোন, এবং এটাকে উইকার জোন বলা হয়, বিভিন্ন রকম ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়ে থাকে। আর লিথোস্ফিয়ারটা অবশ্যই একটা রিজিড মাস এবং স্ট্রঙ্গার মাস। এই লিথোস্ফিয়ারে আমরা জানি প্লেট তৈরি হয়েছে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। বাকি অংশগুলো আমরা স্টেটমেন্টগুলো একবার দেখে নেবো আর কি বলতে চেয়েছে। দ্য অ্যাস্থনোস্ফিয়ার রাইজেস ক্লোজ টু দ্য সারফেস বেনিথ মিড ওশেনিক রিজ। অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে মিড ওশেনিক রিজের খুব কাছাকাছি অবস্থান করে।
হ্যাঁ, অবশ্যই মিড ওশেনিক রিজে অ্যাস্ট্রোস্ফিয়ারটা খুব কাছে অবস্থান করে। আর অ্যাস্ট্রোস্ফিয়ার ইজ পার্শিয়ালি মল্টেন। অবশ্যই অ্যাস্ট্রোস্ফিয়ারটা পুরোপুরি গলিত নয়, পার্শিয়ালি মল্টেন। মল্টেন মানে হচ্ছে গলিত। তো পার্শিয়ালি মল্টেন পদার্থ দিয়ে গঠিত, গলিত পদার্থ দিয়ে গঠিত। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কোন স্টেটমেন্টটি সঠিক? সঠিক বলেছে। আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট আগে পড়ব, তারপরে কোনটা সঠিক সেটাকে আমরা বিবেচনা করব। দ্য লিথোস্ফিয়ার কন্টেন্ট দ্য ক্রাস্ট। লিথোস্ফিয়ারের মধ্যে ক্রাস্ট অবস্থান করে। দ্য ক্রাস্ট কন্টেন দ্য লিথোস্ফিয়ার। ক্রাস্টের মধ্যে লিথোস্ফিয়ার অবস্থান করে। দ্য লিথোস্ফিয়ার অ্যান্ড ক্রাস্ট আর ডিফারেন্ট টার্ম। লিথোস্ফিয়ার এবং ক্রাস্ট দুটো হচ্ছে আলাদা শব্দ ফর দ্য সেম পার্ট অফ দ্য আর্থ। পৃথিবীর একই পার্টের আলাদা দুটি টার্ম হচ্ছে লিথোস্ফিয়ার এবং ক্রাস্ট। নেক্সট, দ্য লিথোস্ফিয়ার অ্যান্ড ক্রাস্ট আর টোটালি সেপারেট। লিথোস্ফিয়ার এবং ক্রাস্ট দুটোই আলাদা আলাদা, সম্পূর্ণভাবে আলাদা অফ দ্য আর্থ। পৃথিবীর সম্পূর্ণ আলাদা অংশ, সেটা বলতে চেয়েছে যে লিথোস্ফিয়ার এবং ক্রাস্ট পৃথিবীর সম্পূর্ণ আলাদা অংশ, একদমই নয়। এটা ভুল। তারপরে কি, দ্য লিথোস্ফিয়ার অ্যান্ড ক্রাস্ট আর ডিফারেন্ট টার্ম অফ দ্য সেম পার্ট। না, সেম পার্টের ডিফারেন্ট টার্মস তো নয়। ক্রাস্ট আলাদা, লিথোস্ফিয়ার আলাদা। ক্রাস্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, শিয়াল এবং সীমা। লিথোস্ফিয়ারটা হচ্ছে একদম রিজিড মাসটাকে লিথোস্ফিয়ার বলা হচ্ছে। দ্য ক্রাস্ট কন্টেন্ট ইজ লিথোস্ফিয়ার। ক্রাস্টের মধ্যে লিথোস্ফিয়ারটা অবস্থান করে না, উল্টোটা হবে, লিথোস্ফিয়ারের মধ্যে ক্রাস্ট অবস্থান করে। দ্য লিথোস্ফিয়ার কন্টেন দ্য ক্রাস্ট। অতএব এটা হবে সঠিক, লিথোস্ফিয়ারের মধ্যে ক্রাস্টের অবস্থান আমরা দেখতে পাই। নেক্সট, হোয়াট এলিমেন্ট মেক মোস্ট অফ দ্য আর্থস কোর? আর্থের যে কোর আছে, কোর অঞ্চল আছে, কোর অঞ্চলের মধ্যে কোন এলিমেন্টটা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? সিলিকন? না, সিলিকন দেখতে পাই না। অক্সিজেন? না, অক্সিজেন কোথায় দেখতে পাওয়া যায় গো সব থেকে বেশি? আর্থ ক্রাস্টে দেখতে পাওয়া যায়। সমগ্র আর্থে কি বেশি দেখতে পাওয়া যায়? সমগ্র আর্থে বেশি দেখতে পাওয়া যায় অবশ্যই আয়রন। আর তাহলে তারপরে কি আছে? আয়রন আর নিকেল। অবশ্যই সব থেকে আর্থ করে কিন্তু সব থেকে যেটা বেশি থাকে সেটা হচ্ছে আয়রন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য কোর ম্যান্টেল বাউন্ডারি? কোন স্টেটমেন্টটা সঠিকভাবে বর্ণনা করে যে কোর ম্যান্টেল বাউন্ডারিটাকে? দ্য কোর ম্যান্টেল বাউন্ডারি ইজ স্মুথ। কোর ম্যান্টেল বাউন্ডারিটা হচ্ছে খুব মসৃণ। দ্য কোর ম্যান্টেল বাউন্ডারি ইজ রাফ। কোর এবং ম্যান্টেল বাউন্ডারিটা রাফ উইথ এ টোপোগ্রাফি অফ অ্যাবাউট 5 কিলোমিটার। 5 কিলোমিটার টোপোগ্রাফি বিশিষ্ট এবং অমসৃণ প্রকৃতির। দ্য কোর ম্যান্টেল বাউন্ডারি ইজ রাফ। কোর ম্যান্টেল বাউন্ডারিটা হচ্ছে অমসৃণ উইথ টোপোগ্রাফি অফ 100 কিলোমিটার। 100 কিলোমিটার টোপোগ্রাফি যুক্ত। দ্য কোর ম্যান্টেল বাউন্ডারি ইজ রাফ। কোর ম্যান্টেল বাউন্ডারিটা অমসৃণ উইথ এ টোপোগ্রাফি অফ অ্যাবাউট 400 কিলোমিটার এবং 400 কিলোমিটার টোপোগ্রাফি বিশিষ্ট। দেখো, কোর এবং ম্যান্টেল বাউন্ডারিটাকে আমরা কি বলি? কোর এবং ম্যান্টেল বাউন্ডারিটাকে আমরা বলি গুটেনবার্গ বিযুক্তি। আমরা ডিসকন্টিনিউটিগুলো দেখানোর সময় তোমাদেরকে বলেছি। তো গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বলে থাকি। এবং এটা কি, এর বৈশিষ্ট্য কি? এটা হবে বি এর বৈশিষ্ট্য। কোর ম্যান্টেল বাউন্ডারিটা হচ্ছে রাফ এবং টোপোগ্রাফিটা কত কিলোমিটার হয়? 5 কিলোমিটার হয়ে থাকে। তো কোর ম্যান্টেল বাউন্ডারিটা হচ্ছে রাফ, এটা অবশ্যই মনে রাখতে হবে, মনে করতে হবে। কোর ম্যান্টেল বাউন্ডারিটা রাফ এবং এর টোপোগ্রাফিটা হচ্ছে 5 কিলোমিটার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ইনার কোর ইজ ট্রু? ইনার কোর সম্পর্কে কোন স্টেটমেন্টটি ট্রু? কোন স্টেটমেন্টটি এখানে সত্য? পি ওয়েভস নট ট্রাভেল থ্রু দ্য ইনার কোর। বলছে পি ওয়েভটা ইনার কোরের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না। এটা এটা অবশ্যই সত্য নয়, ফলস। কারণ পি ওয়েভ ইনার কোরের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। প্রাইমারি বা এস ওয়েভ ট্রাভেল থ্রু দ্য ইনার কোর। ইনার কোরের মধ্য দিয়ে এস ওয়েভ প্রবেশ করে না। P waves travel through the inner core at a higher velocity than S wave travel through the inner core. ইনার কোরের মধ্য দিয়ে এস ওয়েভ যতটা বেগে প্রবাহিত হয় তার থেকে পি ওয়েভটা তার থেকে বেশি বেগে প্রবাহিত হয়। অবশ্যই ইনার কোরে এস ওয়েভের উপস্থিতি 0 হয় এবং পি ওয়েভের উপস্থিতি কিন্তু পি ওয়েভের গতি অনেকটাই বেশি হয়, 12 থেকে 13 কিলোমিটার পার সেকেন্ডও হতে পারে। তো পি ওয়েভের গতি অবশ্যই বেশি থাকে এবং এই উত্তরটা হয়ে যাবে সঠিক। The inner core is taught to be a liquid. ইনার কোরটা হচ্ছে লিকুইড না, মোটেই নয়। ইনার কোরটা হচ্ছে কিরকম? রিজিড এবং আউটার কোরটা হবে অবশ্যই লিকুইড।
Next, if the earth cooled only by conduction, heat from depth greater than dash kilometer would not yet have reached the surface. আচ্ছা, বলছে আর্থটা যদি কন্ডাকশন পদ্ধতিতে কন্ডাকশন পদ্ধতিতে কুল হয়। কন্ডাকশন পদ্ধতি মানে কি? কন্ডাকশন পদ্ধতি মানে পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে তাপটা যখন ধীরে ধীরে উপরের দিকে উঠে এসে কি হয়, ভূ আর্থ সারফেসের মধ্যে আসে এবং সেটা কি হয়, পৃথিবীর অভ্যন্তরভাগটা কুল হতে থাকে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কন্ডাকশন পদ্ধতি। কিন্তু এই কন্ডাকশন পদ্ধতিটা কতদূর গভীরতা পর্যন্ত কাজ করে? হিট ফ্রম ডেপথ গ্রেটার দ্যান মানে কত কিলোমিটার গভীরতা থেকে কন্ডাকশন পদ্ধতিটা আর্থ ক্রাস্টে তাপমাত্রাটা আ আসবে। ৪০০ কিলোমিটার গভীরতা। এই ৪০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশে কন্ডাকশন হয়। ৪০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশের ধরো এটা হচ্ছে যদি আর্থ সারফেস হয়, আমি একটু বলে দিচ্ছি। এই আর্থ সারফেস হলো ধরো এটা। দিয়ে এই হলো ৪০০ কিলোমিটার গভীরতা আমি ধরে নিলাম। এই ৪০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশে কি হতে পারে? কন্ডাকশন পদ্ধতিতে ঠান্ডা হতে পারে। বাকি অংশগুলোকে কিন্তু কন্ডাকশন পদ্ধতি কাজ করবে না। এই যে নিচের অংশ, এটা যদি ৪০০ কিলোমিটার হয়, এই অংশ পর্যন্ত কন্ডাকশন পদ্ধতি কাজ করবে এবং এই কন্ডাকশন পদ্ধতিতে এই অংশটা কুল হবে, ঠান্ডা হবে। বাকি অংশগুলো কিন্তু কন্ডাকশন পদ্ধতি কোনো কাজ করে না বা কন্ডাকশন পদ্ধতিতে কুল হতে পারে না। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন। Which of the following statements about the moho is false? মোহ সম্পর্কে কোন স্টেটমেন্টটি ফলস? দেখো, মোহ সম্পর্কে আমরা ডিটেলস ডিসকাস করেছি। তাই এখানে আমরা যেটা দিয়ে দেবো, মোহ সেপারেট দ্য ক্রাস্ট ফ্রম দ্য ম্যান্টেল। মোহ ক্রাস্ট থেকে ম্যান্টেলকে সেপারেট করেছে। অবশ্যই এটা হবে সঠিক। হ্যাঁ, যারা তোমরা সবটা আমার কথা শোনোনি তাদেরকে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের ক্লাস অবশ্যই চলছে পিএসসির জন্য এবং কম্প্যাক্ট ক্লাস পিএসসি ফোকাস ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের। আমাদের রেকর্ডিং ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু নোটসপত্র কম্প্যাক্ট ওয়েতে পেয়ে যাবে তোমাদের খুব অল্প ফিজের মধ্যে। তার জন্য কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যাদের প্রয়োজন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস টু দ্য সেন্টার অফ দ্য আর্থ? অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স কত সারফেসের? সারফেস থেকে সেন্টার পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স আমরা কিলোমিটারে জানি ৬৩৭১ কিলোমিটার, কিন্তু সেটাকে যদি আমরা মাইলে কনভার্ট করি, এভারেজ গড়ে দাঁড়াবে ৪০০০ মাইলের মতো। তো এটা উত্তর হয়ে যাবে ৪০০০ মাইল। পরের প্রশ্ন, হোয়াট ড্রাইভস প্লেট টেকটনিক? প্লেট টেকটনিক কোনটার দ্বারা প্লেট টেকটনিক তৈরি হয়? থার্মাল কনভেকশন, থার্মাল কন্ডাকশন, সোলার এনার্জি, ইরোশন। আমরা জানি থার্মাল কনভেকশনের জন্য, এই কনভেকশন কারেন্টের জন্য অ্যাকচুয়ালি প্লেটগুলো মুভমেন্ট করে। তাহলে এই কনভেকশন কারেন্ট বা থার্মাল কনভেকশন কে দিয়েছিল? কনভেকশন কারেন্ট কনভেকশন কারেন্ট কনভেকশন কারেন্টটা কোথায় সৃষ্টি হয়? কনভেকশন কারেন্টটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয় অ্যাস্থনোস্ফিয়ারে সৃষ্টি হয়। আমি এএসটি লিখে দিলাম, টিএইচ লিখে দিলাম, অ্যাস্থনোস্ফিয়ারে সৃষ্টি হয়। এবং এই কনভেকশন কারেন্ট থিওরিটা কে দিয়েছিলেন? আর্থার হোমস দিয়েছিলেন। কত সালে দিয়েছিলেন? আর্থার হোমস দিয়েছিলেন। কত সালে দিয়েছিলেন? ১৯৩০ সালে দিয়েছিলেন। এই কনভেকশন কারেন্টটা কোথায়? অ্যাস্থনোস্ফিয়ারে হয়। কিভাবে হয়? যখন অ্যাস্থনোস্ফিয়ারে যে সমস্ত জায়গাগুলোতে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকে, সেই তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ অতিরিক্ত হওয়ার জন্য পদার্থগুলি অতিরিক্ত গলে যায় এবং গলিত পদার্থগুলো কি হয়, উপর দিকে উঠে যায় হালকা হয়ে এবং যে সমস্ত কম গলিত পদার্থগুলো নিচের দিকে নেমে যায়। এইভাবে কি হয়, একটা কনভেকশন কারেন্টের সৃষ্টি হয় লিথোস্ফিয়ারের মধ্যে। আর এই কনভেকশন কারেন্টগুলোর জন্যই তৈরি হয় প্লেট মুভমেন্ট। নেক্সট, হাউ ফাস্ট ডু পি ওয়েভস ট্রাভেল থ্রু গ্রানাইট? গ্রানাইট বরাবর পি ওয়েভসটা কত দ্রুত বেগে প্রবাহিত হতে পারে? 6 কিলোমিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হতে পারে। এই ছিল আমাদের ২০টা প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় থাকবো। আর আমাদের ক্লাস চলছে। যারা পিএসসির ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে চাও, ডিটেলস ক্লাসের জন্য, সম্পূর্ণ আলোচনার জন্য এবং সম্পূর্ণ নলেজ অ্যাকুয়ারের জন্য আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য।